ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, আমাদের এবারের পর্ব সাজানো হয়েছে কোন কারণে স্বামীর বাড়িতে এসে স্ত্রীরা আত্মহত্যার মতো জঘন্য পথ বেছে নিতে বাধ্য হয় তার আদ্যপান্ত নিয়ে। কেন একটি মেয়ে বছরের পর বছর স্বামীর সংসারে থেকেও শ্বশুরকুলের আপন হতে পারে না? অধিকাংশ ক্ষেত্রেই একটি মেয়ের জীবন দেয়াকে স্বামী পক্ষ আত্মহত্যা বলেই চালাতে চায়। তবে মেয়ে পক্ষ থেকে হত্যার অভিযোগ আনলেও তা ধোপে টেকে না। কেন? সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট শফিক শাহিন। ঢাকার অদূরে নারায়ণগঞ্জের সোনারগাঁও। পাকা কাঁচা রাস্তা পেরিয়ে আমরা পৌঁছাই এই উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের এলাহীনগরে। প্রকৃতি এই এলাকাটিকে মায়াবী হাতে সাজালেও এখানকার আলো বাতাসে বেড়ে ওঠা কিশোরী ও মাদ্রাসা শিক্ষার্থী লতামণিকে ধরে রাখতে পারেনি। এই গ্রামের আব্দুল জব্বারের মেয়ে লতামণিকে মাত্র 15 বছর বয়সে গেল বছর তাকে বিয়ে দেওয়া হয় পাশের বাড়ির দুবাই প্রবাসী শাহজালালের সাথে। যৌতুক দেয়া হয় 50,000 টাকা, আরও দাবি ছিল 30,000 টাকা। এর মা 1 লাখ টাকা আবদার করছে, তো আমরা বলছি আমরা গরিব মানুষ, 1 লাখ টাকা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, 70,000 টাকা দেবো। এরা উঠতে বসতে শুধু যৌতুকের জন্য টর্চার করতো, খাইতে বসতে উঠতে বসতে। ওর শাশুড়ি, গ্রামে সবাই জানে ওর শাশুড়ি অনেক দরজাল। উঠতে বসতে ধাক্কা দিত, ধারপা দিত, চুলে ধরতো, কান্নাকাটি করতো। বিয়ের পর মাত্র 3 দিন দেশে ছিলেন শাহজালাল। তারপর তিনি আবারও দুবাই চলে যান। এরই মধ্যে দাখিল পরীক্ষা দিয়ে জিপিএ 5 পান লতামণি। রেজাল্ট ভালো হওয়ার পর কলেজে ভর্তি হতে চান তিনি, কিন্তু তাকে কলেজে ভর্তি হওয়ার অনুমতি দেননি প্রবাসী স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গলায় ফাঁস লাগিয়ে লতামণি আত্মহত্যা করেছে বলে দাবি করেন শ্বশুরবাড়ির লোকজন। তবে ক্রাইম ওয়াচ টিম লতার শ্বশুর শাশুড়ি ও ননদকে বাড়িতে পেলেও কিছুক্ষণ কথা বলার পর তারা বাড়ি ছেড়ে পালিয়ে যান। কথা বলেন তাদের পক্ষ হয়ে আশপাশের লোকজন। এমনকি সেখানে লতার পরিবারের লোকজন হাজির হলে তাদের উপরও চড়াও হন তারা। এক পর্যায়ে লতার স্বজনদের বাড়ি থেকে বের করে দেন তারা। তাদের কথার সূত্র ধরে ক্রাইম ওয়াচ টিম যে ঘরটিতে লতামণি আত্মহত্যা করেছে বলে দাবি করে তার শ্বশুরবাড়ির লোকজন সে ঘরটিতে যায়। আমরা বুঝার চেষ্টা করি 5 ফুট 2 ইঞ্চি লম্বা লতার পক্ষে 5 ফুট উচ্চতায় থাকা ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করা সম্ভব কিনা। কি অবস্থায় লতার লাশ ঝুলে থাকতে দেখেছেন তার ছোট ভাই, তাও ব্যাখ্যা করেন তিনি। আরো কয়েকজন দেখছে, আমার লগে যারা আইছিল সবাই দেখছে ঝুলে ঝুলানো। হ্যাঁ, ঠিক আছে। দাদু ভাঙ্গা রইছে, আমি আইসা দেখি পায়ের নিচে মোড়া, এই যে দাদু ভাঙ্গা রইছে। আর দড়ি কতটুকু লম্বা ছিল? দড়ি স্যার অনেকখানি লম্বা ছিল। হ্যাঁ, অনেকখানি লম্বা ছিল। কি ছিল? দড়ি ছিল না ওড়না ছিল?
এই যে এমটা ছিল এই যে এমন করে রইছে ঝুলা রইছে। ঘটনাস্থল ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় পুলিশ তাৎক্ষণিক এটিকে আত্মহত্যা নয় বলে ধারণা করলেও পরবর্তীতে আত্মহত্যা বলেই দাবি করা হয়। খাটের থেকে আর ফ্যানের স্পেস এতটুকু, আমার বোন খাটের থেকে দাঁড়াইলো ইঞ্চি টেপে ফ্যানের উঁচয় হয়ে যায়। আর এর মধ্যে একটা মুড়া ছিল, মুড়ার মধ্যে পাগুলা ভাঁজ করা ছিল, আর বোনটা বসে রয়েছে এরকম অবস্থায় গিট দেওয়া বোনটা হয়ে রয়েছে। তো এভাবে কিভাবে আত্মহত্যা হয়? তো আমি কিভাবে মাইনা নেব যে আমার বোন নিজে নিজে আত্মহত্যা করছে? এমনকি মামলা করতে চাইলেও সোনারগাঁও থানা পুলিশ মামলা নেয়নি বলে দাবি করেন লতার পরিবার। উপরন্তু এই ঘটনার জন্য লতার শ্বশুরবাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি থানা পুলিশ। মামলা কোনো থানায় মামলা নয় না, কোনো থানায় মামলা নয় না। এসআই বলতেছে আব্দুল হক, সে বলতেছে যে না আপনারা এটাই করেন, আমার মনে হয় না যে এটা হত্যা আর কি, ও নিজে নিজে আত্মহত্যা করছে, আমি এটা পোস্টমর্টম করবো। তার ইউডি মামলা না কি বলে সে বললো যে আমি এটা পোস্টমর্টম করব, মামলা করব। তারা বলল কি না আমাদের যা লেখা নেওয়ার লেখা আনছি, যদি আসে আর কি যে তোমার বোনের মাইরে ফেলছে তাইলে এটা মামলা হবে, আনাইলে এটা ক্লোজ হয়ে যাবে। মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল হক দাবি করেন ঘটনাটি আত্মহত্যা বলেই কাউকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়েনি। তারা হত্যা মামলার কোনো অভিযোগ আমাদের কাছে করে নাই, এবং আমি যখন পোস্টমর্টম করছি তখনও আমাকে এমন কোনো কথা বলে নাই যে তাকে মারা হয়েছে বা হত্যা করা হয়েছে। এবং তার হাত ভাঙ্গার যেটা বললেন, এটা আমি সুরাতহাল করার সময় তার হাত ভাঙ্গার কোনো নমুনা পাই নাই। এবং এর পোস্টমর্টম রিপোর্টে আসছে হ্যাঙ্গিং, সেখানে অন্য আদারওয়াইজ কিছু আসে নাই। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য এলাকার ইউপি মেম্বার জাহাঙ্গীর হোসেনের মধ্যস্থতায় লতার বাবাকে 2,30,000 টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তো ওইখান থেকে মেয়েটা দেখে এরপরে মেম্বারের লগে মেম্বারে করলে বলে আসেন, গেলাম, গিয়া মেম্বারের ঘরেই আমরা বইসা দেখেন মেম্বার এরা আছে, গ্রাম পঞ্চায়েত আছে, আর অন্যান্য মানুষ আছে, সাবেক মেম্বার আছে, আর এখানে সবাই আছে, এক পক্ষের মানুষ আছে। এরা যেমন একটা সমাধা দিল, সমাধা দিল 2 লক্ষ টাকা দিয়ে দেওয়া হইলো। এরা মানে না, আবার কাছে 30,000টা দিতে, তা আবার 30,000টা, আচ্ছা ঠিক আছে যা 30,000টা দিয়ে দেবো। দিশেহারা লতার পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার পাশাপাশি এটিকে হত্যাকাণ্ড বলে বিচারের দাবিতে প্রশাসন আর প্রভাবশালীদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। মামলা নেয়ার পাশাপাশি পুনরায় ময়নাতদন্ত করার দাবি জানিয়েছেন তারা। আমি রিপোর্ট বিশ্বাস করি না, আমার বোন মারা গেছে তো মারা গেছে, শেষ। আমি কোনো আমাদের মামলা তো নেই, আর আমরা কোনো মিলের মধ্যে যাব না। বিচার পাওয়া তো দূরে থাক, উল্টো নিজেদের নিরাপত্তা নিয়েই এখন শঙ্কিত লতার পরিবার। মেম্বার জাহাঙ্গীর মেম্বার আছে, মেম্বারকে জিজ্ঞান, গ্রামের যত মান্যগণ্য ব্যক্তি আছে তাদের কাছে জিজ্ঞান। আমরা অসহায়, আমাদের পাশে কেদার বড় টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে ফেলছে। অনেক কিছুই বেলে সম্ভব হয়, টাকার কাছে অনেক কিছু বিক্রি হয়ে যায়। এখন গ্রামের মুরব্বী যত আর কি যারা সবাই মান্যগণ্য ব্যক্তি, সবার কাছে আমি গিয়ে হাতে পায়ে ধরে কান্নাকাটি করছি, কিন্তু এই পর্যন্ত আমার বোনের হত্যার বিচার আমি পাইনি। আমার কষ্ট যে আমরা গরিব অসহায় দেখে কি আমরা কি কোনো জায়গায় গিয়ে কোনো বিচার পাবো না। 12টি বছর একসাথে থাকার পরও স্বামীর মন জোগাতে পারলেন না খিলগাঁও এলাকার গৃহবধূ ইয়াসমিন। এক যুগেও তিনি শ্বশুর শাশুড়ির কাছে নিজের মেয়ে হয়ে উঠতে পারলেন না। ঘাতক স্বামী সন্তানদের সামনেই স্ত্রীকে হত্যা করল গাড়ি চাপা দিয়ে। দেখুন সেই করুণ কাহিনী। জুথি আর জয়, একজনের বয়স 8, আরেকজনের বয়স 2 বছর। এরই মধ্যে তারা প্রত্যক্ষ করেছে বাবারূপী মানুষটি কি পরিমাণ ভয়ানক আর ভয়ঙ্কর হতে পারে। এই বয়সেই তারা দেখল কিভাবে তার বাবা মায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে তাকে হত্যা করলো। পুরা শহর মানে যে জায়গায় ঘুরাইছে, মানে সেই জায়গা খালি পায় না। তারপর আবার এই একবার ওই মাথার থেকে সোজা আনছে, আনার পরে আমার আম্মুরে এই জায়গায় তুইলা বাই করছে। তুইলা বাই করার পরে আমার আম্মুরে আগে পাও বাঁধছে, পাও বাঁধার পরে রক কাটছে। রক করার পরে আমার আম্মুরে দরজা
খুললা আমার আম্মু লাথি দিয়ে এই ফালাই দরজাটা খুলছে? হ্যাঁ, এই দরজাটা খুললা আমার আম্মুরে এভাবে লাথি দিয়া কোথায় ফালাইছে? আমার আম্মু এই জায়গাটা ফালাইছে। এই যে এখানে? হ্যাঁ, এই জায়গা। তো তোমার মার মাথা ছিল কোথায় আর পা ছিল কোথায়? আমার মার পা ছিল এই জায়গায়, হ্যাঁ, আর মাথা ছিল ওই জায়গাটায়। আচ্ছা, তারপরে কি পায়ের উপর দিয়ে গাড়ি টান দিয়ে? না, আমার মার মানে এই জায়গা মাথাটা ছিল আর পেট মুট এই যে এই জায়গায় ছিল। তোলার পরে এইভাবে টান দিছে, টান দিয়া আঙ্গুরে এই রাস্তা দিয়ে কোখানে বটতলা নিয়ে যায়, এটা আমি চিনি, এখান থেকে নিয়ে আঙ্গুর বটতলায় ছাড়া দিছে। তুই যদি কোনো সময় তার দাদা দাদির কাছে কস তাহলে তখন আমি মায়েরা ফেলব। একই সাথে তারা হারালো মমতাময়ী মাকে আর স্ত্রীকে হত্যার অভিযোগে তাদের বাবা জুয়েল এখন ফেরারি। আমার বাবার আমি ফাঁসি চাই, আমি নিজের চোখে দেখতে চাই, জানি আমার আম্মুও দেখতে চাই পারে, আমি নিজের চোখে দেখতে চাই, জানি আমার আম্মুও দেখতে পারে। ঘটনাটি এবছরের 23 এপ্রিল বিকেলের। রেন্টে কারের গাড়ি চালক জুয়েল 2 সন্তান সহ স্ত্রী ইয়াসমিনকে ঘুরতে নেয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হন। বনশ্রী গোড়ান প্রজেক্টের বি ব্লকে গিয়ে ইয়াসমিনের হাত পা মুখ বেঁধে ছুরিকাঘাত করে গাড়ি থেকে ফেলে দেয় জুয়েল। এসবই গাড়ির পেছনের সিটে বসে প্রত্যক্ষ করে শিশু জুথি ও জয়। আমি কান্নাকাটি করলাম, তারপরে আমার আম্মু মুখ বাঁধতে এই সময় আমি বুঝছি আম্মু রেডি করবে, তারপরে আমি কান্দা শুরু করছি, তারপর আমার লাগতে যাচ্ছে, আরও চিৎকার শুরু করছে, আরও কান্দা শুরু করছে, এই সময় কইছে তুই যে কান্দাস তোরা আমি মেরে ফেলবো। হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করা গেলেও এখনো জুয়েলকে ধরতে পারেনি পুলিশ। কবরস্থানে মাটি ছিয়া হাজার হাজার মাইসের ভিতরে সে কবরস্থানে মাটি ছিয়া বলছে যদি আমার ছেলের না ধরাই দিই নবী আমার সাফায়াত করবো না। হ্যাঁ, আর সে জায়গায় সে তার ছেলের প্রতি টাকা পাঠায়, হ্যাঁ, মোবাইলে টাকা পাঠায়, তারা সহযোগিতা করে, কোন জায়গায় আছে জয়নাল হাজারি সবই জানে। আমি যখন অপারেশনের রুমের থেকে বেন্টিস কইরা তুইছে, পরে আমি কই ইয়াসমিন তোমার এইভাবে কিলে কইলো মা? কমা আমার শ্বশুর শাশুড়া বাইর করে দিছে মা, বাইর করে দেওয়ার পর আমার গেডির দইরা গ্যারেজের থেকে গাড়ি বাইর করছে, আমার কাছে ঘর লইয়া থাকবো। আমি যখন উঠবো না আমারে কয় ফকিনির ঘরে, ফকিনির যে উঠ গাড়িতে। ও আমার মাইয়া পোলারে বহাইছে পিছের ছিঁড়ে, মা আমার সামনে বহাইছে, বহাইয়া আমারে বালা মতে হাত বাঁধছে, তারপরে মুখটা ভাঙছে মা, বাইন্দা আমার 2 পায়ে রক্তি কাটছে মা, কাটার পরে এরম লাত্তি দিছে, দেব পেশিয়া পড়ছি মা। আমি পড়ার পর আমার চাপা দিয়া থুইয়া গেছে মা, ফিরা চাই না মা, জনেল্লারে ফাঁসি দিও, আর জনেল্লার মারে বউরে ফাঁসি দিও, জুয়েল্লারে ফাঁসি দিও মা। তাদের এই অভিযোগের সত্যতা জানতে ক্রাইম ওয়াচ টিম যায় পশ্চিম নন্দীপাড়া জুয়েলের বাসায়। সেখানে গিয়ে কথা হয় জুয়েলের বাবা জয়নাল হাজারি ও মা হাসিনা বেগমের সাথে। ঘটনার 3.5 মাস পেরিয়ে গেলেও তাদের পুত্রবধূ কিভাবে দুর্ঘটনার শিকার হলেন, কে দুর্ঘটনা ঘটালো তা জানারও কোনো আগ্রহ বোধ করেননি তারা। অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো, কে আপনার মানে বউকে অ্যাক্সিডেন্ট করলো, আপনার ছেলের বউকে, আপনি এটা জানবেন না? তা আমি কীভাবে জানবো? জানে হেরা তো মামলাই করছে এর নামে যে অ্যাক্সিডেন্ট হে করছে, হে করছে না করছে, হেরা দেখছে না দেখছে, আমি কেমন কথাটা করতো? আমি নিজ নয়নে দেখি না, যেটা আমি কিভাবে বলবো সেটা। আপনি খবর নেবেন না যে কিভাবে অ্যাক্সিডেন্ট? আপনার ছেলের সাথে আপনি কথা বলেন নাই যে এটা কি হলো? আপনার ছেলের সাথে তো আপনি ফোনে কথা বলছেন, একটু আগে বলছেন আমাকে। হ্যাঁ, তো তাকে জিজ্ঞাসা করছে, সে আমার ফোনে কথা তুই বলছে, কয় হে অ্যাক্সিডেন্ট হয়েছে কেমনে আমি জানি না, তুই বলছে। আমি ওর গাড়িতে করছে, অন্য গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, তা আমি তো নিজ নয়নে দেখি না, আমি কেমনে কম কর। আমার ছেলে করছে না আরেকজন করছে, রোডের ব্যাপার, আমি তো গাড়ি চালাই না, আমি তো আর ড্রাইভার না, এটা আমি কি চোখে দেখছি বলেন? একই বলে কি, আমি তো মহিলা মানুষ, আমি তো আর দেখি না। আমি তো বললাম যে আমি খবর পাই আলবারিতে গেছি, পরে গেছি আমি মেডিকেল নেওয়ার পরে এক রাত হয়েছি বাচ্চা দিল। স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন ইয়াসমিনের উপর নির্যাতন চালাতো বলে যে অভিযোগ করা হচ্ছে তার পরিবারের পক্ষ থেকে, তাও অস্বীকার করেন জুয়েলের মা। ছেলে মেয়ে আমার কাছে বেদবি করে না, ছেলেও বেদবি করে না, আর আমার বাড়ি দিয়েও ছিল না বা ঝগড়া কাজ ঘটে নাই। জানি যে ওখানে আমি দাঁড়াই রয়েছি, জানি এখানটা যাই, যাওয়ার পরে কই যাও, কয় আমি যাই আমার বাপের বাড়ি। হ্যাঁ, যুদ্ধ হাতে, হ্যাঁ কীভাবে কি 2 দিন বেড়ায় না 5 দিন বেড়ায়, কেমনে আমি এটা বলবো? আমার এখানে থাকতে মারামারি হইতো, কাটাকাটি হইতো, একটা দুর্মনি হইতো, 5 জন মানুষই এলাকায় মারছি জানতো। তবে ক্রাইম ওয়াচ টিমের সাথে কথা হয়
জুয়েলের ছোট ভাই মেহেদির সাথে। তোমার 4-5 দিন পরে শুনছি ভাইয়া বলে চালাইছে গাড়ি। ওই যে গাড়িটা দিয়ে মানে যে গাড়িতে নিচে পড়লো সেই গাড়ি তোমার ভাই চালাইছে? ভাইয়া চালাইছে। এটা কার কাছ থেকে জানলা? এটা জানছি আব্বুর কাছ থেকে আর ওই মুন্সিবাড়ির অনেক লোক থেকে। ভাইয়া নেশাপানি করতো, ভাইয়া খারাপ মারতো, মাঝে মধ্যে মারাধর করতাম। ভাবিরা সবাই করতাম, ভালো শ্রদ্ধা করতাম। ভাবির দোষ দিই না, দোষ এইসব ভাইয়ের। পাশের বাড়ির লোকজনও জানালেন জুয়েল সহ তার পরিবার সদস্যরা বিভিন্ন সময় ইয়াসমিনের উপর নির্যাতন চালাতো। আমরা দেখতাম কয়েকদিন পরপরই ঝগড়া হইতো, আর মারতে মারতে বাইরে নিয়ে আসতো। জুয়েল ভাইয়া আপুকে মারতো ধরা, তাই ওই যে বাচ্চাগুলো কানাকাটি করতো তবুও মানতো না। আপনাদের মনে আছে ডাক্তার শামারুখ মাহাজাবিনের কথা? সরকার দলীয় সংসদ সদস্য খান টিপু সুলতানের ছেলের বধূ ছিলেন তিনি। তার ধানমন্ডির বাসভবনের বাথরুম থেকে লাশ উদ্ধার করা হয়। শুরু থেকেই মেয়ে হত্যার বিচার দাবি করে আসছিলেন শামারুখের বাবা নুরুল ইসলাম। ইতোমধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ শামারুখের মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। বিচার প্রার্থী শামারুখের বাবা কি বলছেন? দুই দফা ময়নাতদন্তের পরও নিজ সন্তান ডাক্তার শামারুখ মাহজাবিনের মৃত্যু রহস্যের কুল কিনারা করতে পারেননি তার পিতা নুরুল ইসলাম। এখনও তিনি বিশ্বাস করেন তার মেয়ে মাহজাবিনকে হত্যা করার পর আত্মহত্যা প্রমাণে মরিয়া শ্বশুর খান টিপু সুলতান। যে দেশে শতকরা 99.99% পোস্টমর্টম রিপোর্ট বিতর্কিত, প্রধান বিচারপতি নিজে বলেছেন, সেই পোস্টমর্টম রিপোর্টের উপর ভিত্তি করে আমার আজাদির রাজি গৃহীত হলো না। মাহজাবিনের মৃত্যুর ঘটনায় সাবেক সংসদ সদস্য ও শ্বশুর খান টিপু সুলতান, শাশুড়ি জেসমিন আরা এবং স্বামী হুমায়ুন সুলতান সাদাবের বিরুদ্ধে হত্যা মামলা করেন নুরুল ইসলাম। পরে তারা একে একে সবাই জামিন নিয়ে আসেন। সে অত্যন্ত একটা খারাপ টাইপের লোক, এই জিনিসটা আমার মেয়ের নলেজে আসে এবং এই জিনিসটা আমার মেয়ের যে নলেজে এসছে এটা সে জেনে যায় এবং সে দেখে যে এই মেয়ে ঘরের বাইরে গেলেও আমার জন্য সমস্যা, ঘরের বাইরে গেলেও সমস্যা। এই জন্যই এই খুনির তার তো আগের রেকর্ড আছে এবং সে কোনো সিদ্ধান্ত নীতি ডানি বাই থাকেনি। সে স্বল্প সময়ের ভিতরে এই কাজ সে এক্সিকিউট করেছে এবং সে খুন করেছে, এই ব্যাপারে আমি নিঃসন্দেহ। গেল বছরের 13 নভেম্বর খান টিপু সুলতানের ধানমন্ডির বাসার বাথরুম থেকে মেহজাবিনের লাশ উদ্ধার করা হয়। মেয়েকে বিয়ে দেওয়ার 1.5 বছরে টিপু পরিবারের নানা চাহিদা পূরণ করা হয়েছে বলেও দাবি করেন নুরুল ইসলাম। মেয়ের গহনাগাটি একবার দিয়েছি, তারপরে আবার নিয়েছে বাড়ি। আমার মেয়েকে দিয়ে কাপড় কাছে, আমার মেয়ে ঠান্ডা আছে, ঠান্ডার দোষ আছে। এখন বাধ্যে আমি একটা ওয়াশিং মেশিন আমার বাড়ি ছিলাম, বললাম এটি নতুন আছে, দিয়ে দিকে, না দিলে হবে না, আমি নেবো। ইউএসএর তৈরি একটা ওই মানে ফ্রন্ট লোডিং একটা ওয়াশিং মেশিন নিল। এর কিছুদিন বললো যে বৌমা আমাদের ফ্রিজটা তো ছোট, তোমার তো রান্না বান্না কষ্ট হয়, একটা বড় বড় ফ্রিজ হলে ভালো হতো। এর কিছুদিন বলে যে বৌমা আমার তো এখন টাকা নেই, তাহলে আমি কি দেখে নেবো। আমি আমার ওই ইয়েতে উল্লেখ করেছি, মানে মামলায় উল্লেখ করেছি যে আমি এই পর্যন্ত কত টাকার, কত লক্ষ টাকার তার যৌতুক বিভিন্ন ফন্দি ফিকির করে আমার কাছে যৌতুক নিয়েছে তারা। তবে তিনি এখনো বিশ্বাস করেন বিচার একদিন পাবেনি। মানে আমি তো ধারে ধারে ঘুরতে ঘুরতে পুলিশের কাছে, আদালতে, উকিলের কাছে ঘুরতে 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 আমি হয়রান। আমি কি করব আমি জানি না, তবে আমি বিচারের জন্য চেষ্টা করে যাব যতক্ষণ আমি বেঁচে থাকি। দর্শক, আত্মহত্যা যেমন মহাপাপ, তেমনি আত্মহত্যায় প্ররোচনা দেওয়াও ভয়াবহ অপরাধ। পরের ঘর থেকে যে মেয়েটি আপনার আমার ঘরে আসছে তাকে নিজের মেয়ের মতো আপন করে নিতে পারলে এ ধরনের অপরাধের পথ থেকে অনেকটাই সরে আসা সম্ভব। ক্রাইম ওয়াচ টিমও চায় অটুট থাকুক পারিবারিক বন্ধন, লতামণি, ইয়াসমিন আর শামারুখদের মতো গৃহবধূদের যেন আর জীবন দিতে না হয়। সুতরাং কাছের মানুষটির দিকে নজর দিন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আপনার আশপাশের অপরাধের খবর আমাদের জানান। ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা,
102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। আর পুরো অনুষ্ঠানটি অনলাইনে দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।